ব্যর্থ হতে দেয়া যাবে না সংসদকে। বিরোধী দলের সঙ্গে সবসময় আলোচনায় প্রস্তুত সরকার, বললেন প্রধানমন্ত্রী। বিদ্রোহ নয়, আন্দোলন চালিয়ে যাবে জামাত। 14টি নতুন উড়োজাহাজ কিনতে বিমান ও বোয়িং এর মধ্যে চুক্তি সই। এভিয়েশন খাতকে সমৃদ্ধ করবে সরকার। নিউ ইয়র্ক সহ বিভিন্ন রুটে সেবা বাড়ানোর পরিকল্পনা। উজানের ঢলে কৃষকের হাহাকার। কষ্টের ফসল তলিয়ে দিশেহারা হাওরের চাষি। দিনভর ধান কাটা মাড়াইয়ের ব্যস্ততা। আবারও বৃষ্টি ও পানি বাড়ার পূর্বাভাস। সংকটের অজুহাতে দাম বাড়ানোর পর পুরানো দরের ভোজ্য তেলে সয়লাব বাজার। ক্ষুব্ধ ক্রেতা। ব্যবসায়ীদের কাছে জিম্মি না হয়ে সরকারকে গণশুনানির পরামর্শ ক্যাবের। এবং টেলিগ্রাম গ্রুপ খুলে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রি। টাকা হাতিয়ে নম্বর ব্লক করে লাপাত্তা। র্যাবের জালে অভিযুক্ত 2 যুবক। সতর্ক থাকার পরামর্শ। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। সরকার এবং বিরোধী দলের লক্ষ্য, উদ্দেশ্য এবং গন্তব্য এক, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে সমৃদ্ধশালী ও স্বনির্ভর করতে ঐক্যবদ্ধভাবে সংসদকে এগিয়ে নিতে হবে। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে সংসদ নেতা বলেছেন, সংসদ ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে। গণতন্ত্র বাধাগ্রস্ত হলে দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা সব খাতেই বাধাগ্রস্ত হয় উল্লেখ করে দ্বিমত থাকলেও দেশের মানুষের স্বার্থে বিরোধী দলের সঙ্গে যে কোনো আলোচনার জন্য সরকার প্রস্তুত বলে জানিয়েছেন সরকার প্রধান। সংসদ নেতা ও প্রধানমন্ত্রীকে মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপরে আলোচনা ও সমাপনী বক্তব্য একই সাথে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। তর্ক বিতর্ক মতাদ্দিমতের মধ্য দিয়ে 25টি বৈঠকে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এদিন রাত 8টায় রাষ্ট্রপতির আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা ও সমাপনী বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের মানুষের কৃষকদের দুঃখ দুর্দশা দূর করতেই কৃষক কার্ড কৃষকদের কাছে ধীরে ধীরে পৌঁছানো হবে এবং দেশ ও জনগণের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যেই এই সরকার কাজ করবে বলে জানান প্রধানমন্ত্রী। কৃষকদের সমস্যা থেকে বের করে আনার জন্যই আমরা আমাদের ম্যানিফেস্টোতে কৃষক কার্ড রেখেছিলাম। মাননীয় স্পিকার, কৃষকের ভাগ্য পরিবর্তনের কাজ আমরা শুরু করেছি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে ফেলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাই স্নাতক ও ডিগ্রি পর্যন্ত নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভালো ফলাফল করলে করা হবে উপবৃত্তির ব্যবস্থা। দেশের অবস্থার যদি পরিবর্তন করতে হয় মাননীয় স্পিকার, জনসংখ্যার অর্ধেক তাদেরকে আমরা যদি অবজ্ঞা করি, পেছনে ফেলে রাখি, তাহলে কোনোভাবেই সেটি সম্ভব নয় মাননীয় স্পিকার। এবং সে কারণেই মাননীয় স্পিকার, যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে দেশ পরিচালনার দায়িত্বে ছিল, তখন আমরা মেয়েদের শিক্ষা ব্যবস্থা ক্লাস 12 পর্যন্ত আমরা ফ্রি করেছিলাম। এই নারী সমাজ যাতে দেশ গঠনে আরও বেশি ভূমিকা রাখতে পারে, সেজন্যই বর্তমান সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে আমরা মেয়েদের স্নাতক বা ডিগ্রি পর্যন্ত আমরা শিক্ষা ব্যবস্থা ফ্রি করব। সরকার প্রধান বলেন, গণতন্ত্র বাধাগ্রস্ত হলে শিক্ষা, অর্থনীতি সব বাধাগ্রস্ত হবে। বিরোধী দল এবং সরকারের লক্ষ্য, উদ্দেশ্য এবং গন্তব্য এক মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে সমৃদ্ধশালী, স্বনির্ভর ও আত্মনির্ভরশীল করতে ঐক্যবদ্ধভাবে সংসদকে এগিয়ে নিতে হবে। আমাদের লক্ষ্য এক, আমাদের উদ্দেশ্য এক, আমাদের গন্তব্য এক। লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে বাংলাদেশের মানুষ। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ। গন্তব্য কি? একটি স্বনির্ভর, নিরাপদ, আত্মনির্ভরশীল বাংলাদেশ। এ সকল বিষয়ে আমাদের দ্বিমত রয়েছে। আমরা বিরোধী দলের সদস্যদের সাথে বসবো, আলোচনা করব, দেশের স্বার্থে আমরা সমাধান বের করব। বলেন, মানুষ রাজনৈতিক তর্ক চায় না, চাই তাদের সমস্যা সমাধান। তাই পরবর্তী সংসদে জনগণের সমস্যা নিয়ে আরো আলোচনা অব্যাহত থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী। আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। অন্য দেশের উদাহরণ দেব না, বরং আমাদের দেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। মাননীয় স্পিকার,
আমাদের সামনে গুরুত্বপূর্ণ হলো সংসদে মোট 94টি বিল পাস ও 2টি বিশেষ কমিটি গঠন হয়েছে বলে জানিয়ে প্রথম অধিবেশন সমাপ্ত ঘোষণা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। অধ্যক্ষের 2টি বিল সহ মোট 94টি বিল পাশ হয়েছে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপিকে সংস্কার বিরোধী চিহ্নিত করার অপচেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জুলাই চেতনাকে রাজনৈতিক ব্যবসা হিসেবে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এর আগে জামায়াত ইস্যুতে বিএনপির বিরুদ্ধে আওয়ামী বয়ানের অভিযোগ করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আর ইতিহাস নিয়ে বেশি চর্চা না করার আহ্বান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের। দিনের কার্যসূচিভুক্ত বেসরকারি সদস্যদের 12 মার্চ শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ প্রথম অধিবেশনের শেষ দিনেও সরব ছিল সরকারি দল ও বিরোধী দল। প্রশ্ন জবাবে প্রাণবন্ত হয়ে ওঠে সংসদ। বৃহস্পতিবারের অধিবেশনে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ও বীমা উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধন বিল কণ্ঠভোটে পাশ হয়। জয়যুক্ত হয়েছে। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, আওয়ামী বয়ানে জামায়াতের সমালোচনা করছে বিএনপি। ইতিহাস নিয়ে পড়ে থাকলে নতুন ইতিহাস রচনা করা সম্ভব হবে না বলে মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তো ইতিহাসকে নিয়ে পড়ে থাকলে আমরা নিজেরা ইতিহাস তৈরি করতে পারবো না। পরিবর্তন বক্তব্যে নয়, পরিবর্তন আনতে হবে মানসিক। লেট আস এগ্রি টু ডিসএগ্রি। আমার অপিনিয়ন আমি দেব, আপনার অপিনিয়ন আপনি দেবেন। আমারটা আপনি শ্রদ্ধা ভরে শুনবেন, আপনারটা আমি শ্রদ্ধা ভরে শুনবো। মুক্তিযুদ্ধে আমরা সাম্য মানবিক মর্যাদার কথা বলেছি, জুলাই গণঅভ্যুত্থানে আমরা বৈষম্য বিরোধী গণতান্ত্রিক বাংলাদেশের কথা বলেছি। মাননীয় স্পিকার, কোথায় পার্থক্য, কোথায় আলাদা? কোন ঘটনা বড়, কোন ঘটনা ছোট, এটা অহৈতুক তর্ক। মাননীয় স্পিকার, আমরা কেউ বলি নাই যে জুলাই গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধের থেকে বড়, বা জুলাই গণঅভ্যুত্থান 90-এর থেকে বড় বা 90-এর থেকে ছোট। জুলাই গণঅভ্যুত্থান এক বিশেষ ঘটনা বাংলাদেশের ইতিহাসে, মুক্তিযুদ্ধ এক বিশেষ ঘটনা, মুক্তিযুদ্ধ বাংলাদেশের ফাউন্ডেশন। মাননীয় স্পিকার, এদিকে জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে বিরোধী দলের কাছে সদস্য চাওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই নিয়ে ব্যবসা না করারও আহ্বান তার। বিএনপিকে সংস্কার বিরোধী চিহ্নিত করার অপচেষ্টা হচ্ছে উল্লেখ করে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 71 নিয়ে কটাক্ষ মেনে নেওয়া হবে না। একদিকে যেমন ওই 1971 সাল আমাদের চিন্তায়, আমাদের মননে, আমাদের অস্তিত্বে, আমাদের মজ্জায়, ঠিক একইভাবে এই 15 বছরের লম্বা ইতিহাস, ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধের ইতিহাস, সংগ্রামের ইতিহাস এবং জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থান ইতিহাস, এটা আমাদের বুকেই আমরা ধারণ করি। মাননীয় স্পিকার, 71-এর চেতনা বিক্রি করতে করতে একটা দল নিঃশেষ হয়ে গিয়েছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জুলাইয়ের চেতনাকে যেন রাজনৈতিক ব্যবসা হিসেবে বিএনপির ইতিহাস, 7ই নভেম্বরের ইতিহাস, এই দেশের সংবিধান এবং এই রাষ্ট্রকে রক্ষা করার ইতিহাস। একটি দলের নিজেদের ব্যাংক আছে অভিযোগ করে বিকেলের অধিবেশনে সেসব ব্যাংকে স্বেচ্ছাচারিতার অভিযোগ করেন অর্থমন্ত্রী। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী জানান, লোডশেডিং কমেছে পাম্পের দীর্ঘ লাইন। আল্লাহর রহমতে পেট্রোলের লাইন আর নাই, বিদ্যুতের লোডশেডিংও কমে গেছে। অনেক দল আছে তাদের নাকি ব্যাংকও আছে, তো বিএনপিতে কোনো ব্যাংক নাই। তো তাদের যদি ব্যাংক থাকে তাহলে তাদের দলের সদস্যদের ঋণ খেলাপি হওয়ার তো সুযোগ নাই। পছন্দের ব্যাংকের চেয়ারম্যান বানিয়েছেন, তাদের পছন্দের ম্যানেজিং ডাইরেক্টর বানিয়েছেন, তাদের পছন্দের লোক নিয়োগ করেছেন, আবার তাদের অপছন্দের লোককে চাকরিচ্যুত করেছেন। ইতিহাস নিয়ে বিতর্ক না করে সুশাসনের জন্য কাজ করতে ঐক্যের কথা জানান সংসদ সদস্যরা। সবাই এসেছি জবাবদিহি হওয়ার। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন 1 জুন হতে পারে বলে জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বৈঠক শেষে একথা জানিয়েছেন তিনি। এ সময় সংবিধান সংস্কার পরিষদ গঠিত না হওয়া প্রথম অধিবেশনের ব্যর্থতা বলে মন্তব্য করেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। বলেন, 133 অধ্যাদেশের প্রতিটি বিষয়ে যথাযথ আলোচনা না হওয়া ব্যর্থতা। জানান, সংসদকে কার্যকর করতে ভূমিকা রাখতে চায় বিরোধী দল। প্রথম অধিবেশনের শেষ দিনের বৈঠক অনুষ্ঠিত হলো। প্রায় 133টা অধ্যাদেশের বিষয়ে এই প্রথম অধিবেশনেই আমাদেরকে সুরাহা করতে হয়েছিল। বিভাগের স্বাধীনতার সাথে সম্পর্কিত যে অধ্যাদেশগুলো, সেগুলোকে ল্যাপস করে দেওয়া এবং সেগুলোর কার্যকারিতা নাই করে দেওয়া, এই বিষয়টা আসলে এই প্রথম সেশনের একটা ব্যর্থতা হিসেবে আমরা দেখি। আইন অনুযায়ী এই অধিবেশনের পরে যে বসার কথা, সেটা হলো আমাদের সাধারণত
20 তারিখ থেকে 25 তারিখের মধ্যে সংসদ ডাকা হয় মে মাসের, কিন্তু এই ক্ষেত্রে এটা সম্ভব হবে না বিকজ বকরা ঈদের কারণে। সেই জন্য আমরা 1 তারিখেই পার্লামেন্ট ডাকবো আমি ধারণা করি। সংসদ ভবনের ক্যামেরা কেনাকাটায় কোনো আর্থিক দুর্নীতি হয়নি জানিয়ে জাতীয় সংসদের হুইপ ABM আশরাফ উদ্দিন বলেছেন, সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে তথ্যের গড়মিল আছে। জাতীয় সংসদ অধিবেশনের মধ্যাহ্নভোজের বিরতিতে একথা জানিয়েছেন তিনি। তবে কেনাকাটায় পদ্ধতিগত বিচ্যুতি হয়েছে বলে স্বীকার করেছেন এ সংক্রান্ত গঠিত তদন্ত কমিটির সদস্যরা। হুইপ উল্লেখ করেন, এই কেনাকাটার সঙ্গে বর্তমান সংসদের কেউ জড়িত ছিলেন না। বাজার দরের অতিরিক্ত দামও তদন্তে পাওয়া যায়নি এবং ঠিকাদারকে এখনো অর্থ পরিশোধ করা হয়নি বলে জানানো হয়। 2026-এর জানুয়ারিতে সংসদ ভবনের ক্যামেরা লেন্স সহ আনুষঙ্গিক কেনাকাটায় হরিলুট হয়েছে বলে একটি সংবাদ মাধ্যম প্রতিবেদন প্রকাশ করে। এরপর সরকার ও বিরোধী দল মিলে 5 সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করে। ওনারা বলছে 37 লাখ টাকা প্রতিবেদন রিপোর্টে, আর 3টার দাম আমরা এখানে পেলাম যেটা কিনেছে সেটা হলো 1,24,000 টাকা করে 3,74,100, 3,74,100 টাকার স্থলে 30,74,100 টাকা মুদ্রণজনিত ভুল হয়েছে। তিনি ভুল স্বীকার করে সংশোধনী প্রকাশ করেছেন। ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বিএনপি। সব নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই বর্তমান সরকারের নীতি। বৃহস্পতিবার সচিবালয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, দেশে কেউ সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশী। বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, ধর্মমন্ত্রী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীসহ বৌদ্ধ ধর্মের বিশিষ্টজনেরা। ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বাসী প্রধানমন্ত্রী বলেন, ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বিএনপি। ধর্ম বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই বর্তমান সরকারের নীতি। ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না, অতীতেও আমরা তা করিনি। সবাই সকল ক্ষেত্রে সমানভাবে ভোগ করবে, অধিকার ভোগ করবে, এটাই বর্তমান সরকারের নীতি। প্রতিটি নাগরিক নিজ ধর্মের নির্দেশনা মেনে চললে সবাই মিলে মানবিক দেশ ও সমাজ গঠন করা সম্ভব বলেও জানান সরকার প্রধান। যে যা ধর্মীয় রীতিনীতি ও অধিকার বিধি বিনা বাধায় স্বাধীনভাবে অনুসরণ, অনুকরণ ও ভোগ করতে পারেন। প্রধানমন্ত্রী বলেন, ধর্মের বিভাজন নয়, সবার পরিচয় বাংলাদেশী। কোনো ধর্মের মানুষই যেন নিজেদের সংখ্যালঘু মনে না করেন। মুক্তিযুদ্ধের সময় কে কোন ধর্মের অনুসারী, কে বিশ্বাসী কিংবা অবিশ্বাসী, এটি কারো জিজ্ঞাসা ছিল না। কিন্তু আপনারা কেউ নিজেদেরকে কখনোই সংখ্যালঘু ভাববেন না। আমরা প্রত্যেকটি নাগরিক, সকলে আমরা বাংলাদেশী। অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মাবলম্বী সব সদস্যের প্রতি বৌদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা বার্তা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তরিক শুভেচ্ছা। ইমরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে 7টি বিভাগীয় সমাবেশ করবে 11 দলীয় জোট। সংবিধান সংস্কার কমিটিতে জামাত থাকবে না বলেও জানান জোটের লিয়াজো কমিটির মুখপাত্র, জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। জনগণের এই মতকে উপেক্ষা করেছে, তারা শপথ নেয় নেই সংবিধান সংস্কারের সদস্য হিসেবে, এবং পরিষদ না ডেকে পার্লামেন্টে চলচাতুরি করে, বিশেষ করে ক্ষমতার জোর সংবিধান সংশোধনের প্রস্তাব আনার জন্য প্রক্রিয়া শুরু করেছে। এটার নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, দেশবাসীকে সজাগ করছি। আপনাদের রায় নিয়ে যে সিনেমিনি খেলা হচ্ছে, এটার বিরুদ্ধে আরো জনমত শক্তিশালী করতে হবে। শরিয়া আইন বাস্তবায়ন সহ ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে জামায়াতে ইসলামের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী। বলেন, দলটি কোন আইন মেনে রাজনীতি করবেন তা পরিষ্কার করা উচিত। বৃহস্পতিবার সকালে প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য বাবু সুনীল গুপ্তের স্মরণ সভায় বক্তব্য দেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, সংসদ ও বাইরে শরিয়া আইন নিয়ে ভিন্ন বক্তব্য দেয় জামাত। এ বিষয়ে তাদের অবস্থানের সুরাহা তাদেরই করতে হবে। জহিরুদ্দিন স্বপন বলেছেন, যারা সমাজে বৈচিত্র্য মেনে নিতে নারাজ, তারাই সমাজে বিশৃঙ্খলা করতে চায়। ধর্মের ভিত্তিতে যে ভাগাভাগি, অন্যান্য যে কোনো ধরনের বিভাজন, বর্ণ, লিঙ্গ, ভাষা,
সব ধরনের জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে যখন খ্রিস্টান সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল দেখা করতে গিয়েছিল, সেখানে স্পষ্টভাবেই জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, আজকের বিরোধী দলীয় নেতা, তিনি বলেছেন যে তারা শরিয়া আইন রাখবেন না, দেশের প্রচলিত সংবিধান আইন অনুযায়ী তারা ক্ষমতায় গেলে দেশ পরিচালনা করবেন। আমি কোনো মন্তব্য করতে চাই না, আমি শুধু জানতে চাই তারা কি দেশের প্রচলিত সাংবিধানিক আইনকে মেনে শাসন ক্ষমতা পাওয়ার চেষ্টা করছেন, নাকি তারা শরিয়া আইন প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিয়ে বা প্রতিজ্ঞা নিয়ে রাজনৈতিক, সাংবিধানিক এবং সংসদীয় তৎপরতা চালাচ্ছেন। মহান মে দিবসে নয়াপল্টনে শ্রমিক মহাসমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, ইশতেহার অনুযায়ী শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতে কাজ করবে সরকার। উৎপাদক ও ভোক্তার মধ্যে দূরত্ব কমানো, মজুরি বাড়ানো সরকারের অন্যতম পরিকল্পনা। জাতীয়তাবাদী শ্রমিক দল আগামীকাল দুপুর 2:30টায় নয়াপল্টনে এই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত করবে। সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সরকার ক্ষমতায় আসার পরে জাতীয় সংসদে এর আগে যেসব বিষয়ে আলোচনা হয়েছিল, শ্রম আইনের সংস্কার, সেটা তারা অনুমোদন করেছেন। এটা আইনে পরিণত হয়েছে। এটা যথেষ্ট নয়, আরও কিছু সংশোধন, আরও কিছু পরিবর্তন প্রয়োজন বলে আমরা মনে করি। চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আগামী 9 মে ঢাকা ছাড়ার কথা রয়েছে তার। এদিকে রাষ্ট্রপতির বিদেশ সফরের বিষয়ে যাবতীয় প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবারে তথ্য জানা গেছে, সফরে তার স্ত্রী ডক্টর রেবেকা সুলতানা, সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম, একান্ত সচিব মোহাম্মদ দিদারুল আলম, ব্যক্তিগত চিকিৎসক কর্নেল একেএম ফয়জুল হক রাষ্ট্রপতির সঙ্গে লন্ডন যাচ্ছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাঁর হৃদরোগের চিকিৎসার ফলো আপের জন্য যুক্তরাজ্যে যেতে চান বলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানান। সে অনুযায়ী সব প্রস্তুতি নেওয়ার কাজ শুরু করেছে মন্ত্রণালয়। আগামী 17 মে যুক্তরাজ্য থেকে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে। বোয়িংয়ের 14টি উড়োজাহাজ কিনতে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, আর এতে ব্যয় হবে প্রায় 37,000 কোটি টাকা। অনুষ্ঠানে বিমান প্রতিমন্ত্রী বলেছেন, এসব উড়োজাহাজ নতুন রুট চালু করবে এবং পর্যটক, যাত্রী ও কার্গো সেবায় বিশেষ ভূমিকা রাখবে। আর প্রধানমন্ত্রী বেসামরিক বিমান উপদেষ্টা বলেছেন, এই চুক্তি দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করবে। এভিয়েশন বাণিজ্য সম্প্রসারণ, বিশ্বজুড়ে যোগাযোগ রুট বৃদ্ধির জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে এবার যোগ হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি বোয়িংয়ের 14টি এয়ারক্রাফট। সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে বৃহস্পতিবার মার্কিন প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি সম্পূর্ণ করল বাংলাদেশ। হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে চুক্তি স্বাক্ষর সম্পূর্ণ হয়। এতে বাংলাদেশ বিমানের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ ও মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের পক্ষে ছিলেন প্রতিষ্ঠানটির কমার্শিয়াল অ্যান্ড সেলস বিভাগের ভাইস প্রেসিডেন্ট পল রিগি। অনুষ্ঠানে বাংলাদেশ বিমানের চেয়ারম্যান রুমি এ হোসাইন বলেন, বাংলাদেশ বিমানের আধুনিকায়ন, উন্নত প্রযুক্তিতে যাত্রী সেবা স্বাগত বক্তব্যে বোয়িংয়ের পল রিগি বলেন, বাংলাদেশ বিমানকে একটি স্বাধীন এয়ারলাইন্স হিসেবে এই রূপান্তরের মধ্য দিয়ে যেতে দেখে আমরা গর্বিত। reliable, scalable, and future-ready solutions that empower Biman Bangladesh Airlines to achieve operational excellence and meet the growing demand for air travel across the region. অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বলেন, এই চুক্তি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক আরও গভীর করবে। On the aviation sector, the Prime Minister places top priority on making Biman Bangladesh a world-leading. বর্তমান সরকার দেশের সব খাতকেই সমৃদ্ধ করে গড়ে তোলার চেষ্টা করছে জানিয়ে বিমান প্রতিমন্ত্রী বলেন, বোয়িংয়ের সাথে এই যাত্রা নিউ ইয়র্ক সহ নতুন রুটে যোগাযোগ ও সুযোগ সুবিধা বৃদ্ধি করবে। This will open new doors for regional cooperation and coverage up to
350 nautical miles and beyond. বিশেষজ্ঞরা বলছেন বিমানকে সচল রাখতে হলে নতুন এয়ারক্রাফটের বিকল্প নেই। এয়ারলাইনকে সচল করতে গেলে স্বাভাবিকভাবে এয়ারক্রাফট লাগবে এবং এয়ারক্রাফট ছাড়া কিন্তু আমি রুট নেটওয়ার্কও বাড়াতে পারবো না। আমাদের যদি সক্ষমতা বাড়াতে হয় বিভিন্ন ইন্টারন্যাশনাল রুটে, ডোমেস্টিক রুটে, সেক্ষেত্রে এয়ারক্রাফট অত্যন্ত জরুরি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেন সহ অন্যান্য অতিথিরা। চুক্তি অনুযায়ী 2031 সাল থেকে 2035 সালের মধ্যে বাংলাদেশ বিমানকে 8টি বোয়িং 787-10 ড্রিমলাইনার, 2টি বোয়িং 787-9 ড্রিমলাইনার ও 4টি বোয়িং 737-8 ম্যাক্স জেট মডেলের উড়োজাহাজ সরবরাহ করবে বোয়িং। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। উজানের ঢলে হাওরে ডুবছে কৃষকের স্বপ্ন। বাঁধ ভেঙে তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর জমির ফসল। বাধ্য হয়ে কাঁচা ধান কেটে ঘরে তুলছেন দিশেহারা চাষি। 4 দিন পর রোদের দেখা মেলায় কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজারে দিনভর চলে ধান মাড়াই শুকানোর ব্যস্ততা। এদিকে উত্তর পূর্বাঞ্চলে আরও বৃষ্টি ও নদ নদীর পানি বাড়ার পূর্বাভাস, বন্যা সতর্কীকরণ কেন্দ্রের। অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে হাওরে ডুবেছে কৃষকের কষ্টের ফসল, নষ্ট হয়েছে বোরো ধান। কোথাও কোমর পানি, কোথাও হাঁটু পানি, এর মধ্যেই ডুবে থাকা কাঁচা পাকা ধান কেটে শেষ সম্বলটুকু বাঁচানোর প্রাণপণ চেষ্টায় কৃষক। বছরের একমাত্র বড় ফসলের উপর নির্ভর করে হাওড়া অঞ্চলের কৃষকের সারা বছরের ভরণ পোষণ। আমরা কৃষকরা অনেক কষ্ট করি, কিন্তু কৃষকরা কোনো দাম নাই। 1500 টাকা 2000 টাকা রোজ লোক পাইতেছি না, কেউ সাহায্য করে না। সুনামগঞ্জের খরচার হাওর, দেখার হাওর সহ বেশ কয়েকটি হাওরের আকাশ মেঘলা থাকলেও বেলা 11টার পর রোদের দেখা মেলে, আর সেই সুযোগে কাটা ধান শুকানোর চেষ্টা করেন কৃষক। যেভাবে আকাশ থেকে বৃষ্টি পড়ছে, এভাবে আমাদের চোখের জলে আমাদের বুক পয়সা গেছে। আমরা কিতাব মরে শুনা, আমরা তো বড় টেনশন আছি, আমরা ধান ফানা কলতানি থেকে ডুবাইয়া। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়েছে নেত্রকোনার হাওরে প্রায় 10,000 হেক্টর জমির ধান। তলিয়ে যাওয়া ফসল এখন আর কাটার অবস্থা নাই। ব্যাপারই নাই, বীজা ধান নিতে চায় না, অনেক জায়গায় কয় 500 এমন। হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রবল স্রোতে খোয়াই নদীর বাঁধ ভেঙে ডুবেছে হাওর। 3,324 হেক্টর বোরো ধান তলিয়ে গেছে। ক্ষেত কাটাইতে 6000 টাকা ক্ষেত, একবার তুলাইতে সরক যায় 1000, বাড়ির নিতে যায় আবার 1000। ই খরচা হইলে আমরা গৃহস্থ বাঁচার কোনো উপায় নাই। এদিকে সামনে আরও বৃষ্টির পাশাপাশি নেত্রকোনা ও হবিগঞ্জে নদ নদীর পানি বাড়ার পূর্বাভাস দিয়েছে বন্যা পুনর্বাসন ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী 3 দিনের মধ্যে আমার নেত্রকোনা জেলার খালিয়াঝুরি উপজেলায় যে খালিয়াঝুরি পয়েন্টটা আছে, সেখানে বিপদসীমা এক্সিড করে চলে যেতে পারে। ক্ষতিগ্রস্ত কৃষকরা বলছেন সরকারি সহায়তা ছাড়া ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। শঙ্করের অজুহাতে দাম বাড়ানোর পরও পুরনো দরের বোতলজাত সয়াবিন তেলে সয়লাভ বাজার। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে সরকারকে জিম্মি করে অযৌক্তিকভাবে তেলের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। সাধারণত কোনো পণ্যের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে তার প্রভাব পৌঁছে যায় বাজারে, ব্যয় বাড়ে ভোক্তার। কিন্তু এবার ভোজ্য তেলের বাজারে ঘটছে ভিন্ন ঘটনা। গেল ঈদের পর থেকে সরবরাহ সংকট আর ব্যবসায়ীদের দাবির মুখে অবশেষে বুধবার বিকেলে লিটারে 4 টাকা করে সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারের খুচরা বিক্রেতারা জানান আগের দামেই বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে। পুরান তেল স্টকে শেষ হয়ে গেলে তারপর নতুন তেল আসবে। বাড়তি দামের তেল বাজারে আসবে কবে, এমন প্রশ্নে খুচরা বিক্রেতা ও ডিলারদের উত্তর, সরবরাহ পর্যায়ে আগের দামের তেল পর্যাপ্ত, তা দিয়েই চলবে আরো অন্তত 2 দিন। এখন যেহেতু তেলের নতুন দাম নির্ধারণ করছে, এখন আর ওই সংকটটা নাই, এখন ডিলার যা চায় তাই দেয়। দাম বাড়ানোর পরও নির্ধারিত মূল্যের বেশিতে বিক্রি হচ্ছে খোলা সয়াবিন। ক্ষুব্ধ নাভিশ্বাস ওঠা ভোক্তারা। সয়াবিন তেল বাদ দিয়ে আমাদেরকে ফার্ম অয়েল ইউজ করতে হইতেছে, যেটা আমাদের স্বাস্থ্য ঝুঁকিও হয়। ভোক্তা অধিকার নিয়ে কাজ করার সংগঠন ক্যাব বলছে গ্রাহক ও সরকারকে জিম্মি করে অযৌক্তিকভাবে তেলের দাম বাড়িয়ে নিয়েছেন ব্যবসায়ীরা। দীর্ঘদিন ধরে কিন্তু সাপ্লাই বন্ধ ছিল, সংকট ছিল, এই সংকটটাকে পুঁজি করে তারা হঠাৎ করে দামটা বাড়িয়ে দিল। এর আগে গেল বছর ডিসেম্বরে সরকারের তোয়াক্কা না করেই দাম বাড়িয়ে বাজারে ভোজ্য তেল সরবরাহ করে আমদানি, পরিশোধন ও বাজারজাতকারী কোম্পানিগুলো। বাণিজ্য মন্ত্রণালয়ের কঠোর হস্তক্ষেপে সে দফায় ভোক্তারা রক্ষা পেলেও 3 দিন পর 7 ডিসেম্বর দাম বাড়াতে বাধ্য হয়েছিল অন্তর্বর্তী সরকার। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। চলমান এসএসসি পরীক্ষা কেন্দ্র করে টেলিগ্রাম গ্রুপে ভুয়া প্রশ্নপত্র বিক্রির মাধ্যমে প্রতারণার দায়ে 2 জনকে গ্রেফতার করেছে র্যাব 10।
র্যাব বলছে চক্রটি দীর্ঘদিন ধরে সুপরিকল্পিতভাবে টেলিগ্রামে গ্রুপ খুলে সদস্য সংগ্রহ করে ভুয়া প্রশ্ন বিক্রির মাধ্যমে জালিয়াতি করছিল। বৃহস্পতিবার সকালে র্যাব 10-এর যাত্রাবাড়ি ক্যাম্পে ব্রিফ করেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন। তিনি জানান, গ্রেফতার তাওসিফ রহমান রিসাদ ও সাজিদুল ইসলাম সাইফ দুজনই তথ্য প্রযুক্তিতে বেশ অভিজ্ঞ। তারা নিজেরাই প্রশ্ন তৈরি করে ব্যাটম্যান ওয়াইল্ড ও ব্যাটম্যান নামের দুটি টেলিগ্রাম গ্রুপ খুলে ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করে। আগ্রহী শিক্ষার্থী অভিভাবকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে ব্লক করে দেয় যোগাযোগের নম্বর। অভিযুক্ত দুইজন হ্যাকিংয়েও জড়িত বলে জানায় র্যাব। হাতিয়ে নেওয়ার অপচেষ্টা করছিল। তাদের ব্যবহৃত মোবাইল ফোন খুলে, যেটা ব্যাটম্যান ওয়াইল্ড নামে ওরা শিক্ষার্থী এবং অভিভাবকদের বিভ্রান্ত করে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ পর্যন্ত আমাদের তদন্তে এ ধরনের কোনো ব্যক্তিদ্বয় 6 মাস পূর্বে ব্যাটম্যান ওয়াইল্ড ও ব্যাটম্যান নামে একটি টেলিগ্রাম গ্রুপ খোলার মাধ্যমে একটি সংগঠিত চক্র হিসেবে কাজ করছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন প্রচার মাধ্যমে তারা এসএসসি 2026 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজব ছড়িয়ে আসছিল। এই গুজব ছড়ানোর মাধ্যমে শিক্ষার্থী এবং অভিভাবকদের বিভ্রান্ত করে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা করছিল। তাদের ব্যবহৃত মোবাইল ফোন এবং ডিজিটাল ডিভাইসগুলো জব্দ করা হয়েছে এবং সেগুলো বিশ্লেষণ করে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণও পাওয়া গিয়েছে। খোঁজ মিলছে না ঢাকা মেট্রোপলিটন পুলিশের কলাবাগান থানার এসআই রাকিবুল হাসান সরকারের। গেল 27 এপ্রিল নাইট ডিউটির পর ব্যারাকে ফিরলেও 28 তারিখে আর ডিউটিতে যোগ দেননি তিনি। ডিএমপির মিডিয়া শাখার উপ পুলিশ কমিশনার NM নাসিরউদ্দিন বলেন, মঙ্গলবার বিকেলে ডিউটিতে থানায় যাওয়ার কথা থাকলেও ব্যারাক থেকে সাদা পোশাকেই বেরিয়ে যান এসআই রাকিবুল। এরপর থেকেই কোনো খোঁজ নেই তার। কারো বিরুদ্ধে অভিযোগ নেই পরিবারের পক্ষ থেকেও। এসআই রাকিবুলের খোঁজে মাঠে নেমেছে পুলিশ। এ বিষয়ে কলাবাগান থানায় একটি জিডিও করা হয়েছে। রাকিবুল ইসলাম সে 28 তারিখ বিকেলে ডিউটির আগে যেখানে আবাসিক যেখানে থাকতো আর কি, ওখান থেকে সে ডিউটির উদ্দেশ্যে বের হয়ে সে আর ডিউটিতে যোগদান করে নাই। তারপরে থেকে আর তার ট্রেস নাই, মোবাইল বন্ধ। এরকম কোনো অভিযোগ কিছু দেয়নি, তারাও খোঁজাখুঁজি করছে। ডিজিটাল পরিচয়পত্রের মাধ্যমে হকারদের জন্য রাজধানীতে জায়গা নির্ধারণ করে দিয়েছে 2 সিটি কর্পোরেশন। প্রাথমিকভাবে বৃহস্পতিবার 300 হকারকে এই পরিচয়পত্র বিতরণের মাধ্যমে ব্যবসার বৈধতা দেওয়া হয়। এতে যানজট ও চাঁদাবাজি বন্ধ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। একই সাথে রাস্তা দখল করে ব্যবসা না করতে কড়া হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। যানজটে নাগাল রাজধানীতে হকারদের দখলে সড়কের একাংশ। বৈধতা না থাকায় একে পুঁজি করে চলে চাঁদাবাজির রমরমা বাণিজ্য। ডিএমপি সিটি কর্পোরেশনের বারবার উচ্ছেদ অভিযানেও মেলেনি সমাধান। হকারদের বৈধতা ও তাদের পুনর্বাসনের মাধ্যমে সমাধানের উদ্যোগ নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার প্রাথমিকভাবে ঢাকা উত্তরের 200 এবং ঢাকা দক্ষিণের 100 হকারকে ডিজিটাল পরিচয়পত্র হস্তান্তর করেন 2 সিটির প্রশাসক। এতে চাঁদাবাজি ও সড়কের বিশৃঙ্খলা বন্ধ হবে বলে আশা তাদের। আপনার কাছে কেউ চাঁদা দাবি করতে পারবে না, অন্যায়ভাবে কেউ নিতে পারবে না। এই যে ব্যবসা, তখন পুলিশও আপনাকে সহযোগিতা করবে। তো সেই কারণেই আমরা একটা শৃঙ্খলার মধ্যে ইনশাল্লাহ নিয়ে আসবো। আপনাদের সবার সহযোগিতা চাই। এই কতজনই না, পুরা ঢাকা শহরে আমরা এই সিস্টেমটা করব। ইনশাল্লাহ সব হকাররাই আস্তে আস্তে সিস্টেমের মধ্যে চলে আসবে। সিটি কর্পোরেশনের নির্ধারিত জায়গায় নীতিমালা অনুযায়ী ব্যবসা না করলে হকারদের উচ্ছেদের হুঁশিয়ারি দেন উত্তরের প্রশাসক। আপনারা এখন যেখানে করছেন সেখানে না থেকে ওই জায়গাগুলো আপনারা ব্যবহার করবেন। তৃতীয় অপশন হলো আপনারা কেউ চকি ব্যবহার করে স্থায়ীভাবে সেখানে রেখে দিবেন না, যাতে করে আগের মতো অবস্থা না হয়ে যায়। ডিজিটাল পরিচয়পত্রের তথ্য মতে রাজধানীর গাবতলীর কাঁচাবাজার, মিরপুর 13 নম্বর এবং রমনার লিং রোডের নির্ধারিত জায়গায় হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। আমরা একটা টলির মতো। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। কোনো জাতি তার নিজস্ব সংস্কৃতি ছাড়া টিকে থাকতে পারে না। আর তাই সব সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে উন্নত রাষ্ট্র গড়তে সব নাগরিকদের অসাম্প্রদায়িক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও ক্ষুদ্র নিরীহ গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার। বৃহস্পতিবার বিকেলে রাজধানী শাহবাগে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত সম্প্রীতি উৎসবে যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি। বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সুন্দরভাবে দেশকে পরিচালনা করতে চান, আর তাই সব ধর্মবর্ণের মানুষকে নিয়ে একটি রেইনবো নেশন গড়তে চান। সম্প্রীতি উৎসবে বিভিন্ন ভিক্ষু সংঘ
বৌদ্ধ সংগঠনের বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র্যালি শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত প্রদক্ষিণ করে। মাননীয় প্রধানমন্ত্রী সব ধর্মের, সব বর্ণের, সব গোষ্ঠীর মানুষকে নিয়ে একটা রেইনবো নেশন করতে যাচ্ছেন এবং এটা ইতিমধ্যে তৈরি হওয়ার পথে আমরা আগাচ্ছি। আপনাদেরকে তাতে সামিল হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। চট্টগ্রামে টানা বৃষ্টির পর হালদা নদীতে ডিম ছাড়তে শুরু করেছে মা মাছ। মাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন মৎস্য কর্মকর্তারা। টানা বৃষ্টির পর ডিম ছাড়তে শুরু করেছে মা মাছ। চট্টগ্রামের হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজানের প্রায় 98 কিলোমিটার এলাকা জুড়ে বইছে হালদা নদী। প্রতি বছর চৈত্র থেকে আষাঢ় মাসে পূর্ণিমা অমাবস্যার তিথির সময় বৃষ্টিতে নদীতে পাহাড়ি ঢল নামলে ডিম ছাড়ে মা মাছ। গেল কয়েকদিনের ভারী বৃষ্টিতে হালদায় নেমেছে পাহাড়ি ঢল। বুধবার রাতে খুব অল্প পরিমাণে ডিম ছাড়ে মা মাছ। সকাল থেকে বিকাল পর্যন্ত নদীর গড়দুয়ারা, আজিমের ঘাট, মাছুয়া ঘোনা ও কাগতিয়া এলাকা সহ কয়েকটি অংশ থেকে সংগ্রহ করা হয় ডিম। পরে তা হ্যাচারিতে নিয়ে যান খামারিরা। কেউ আধা বালতি, কেউ 1 বালতি, কেউ 1.5 বালতি, কেউ 2 বালতি পর্যন্ত ডিম পেয়েছে। ডিম বেশি পরিমাণ হয় নাই, হয়তো রাতে আরো আবার হয়তো বাড়বে। এখন তো জোয়ার বাড়ার সময় হয়তো কিছু একটা আমরা ফল পাইতে পারি। মাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন মৎস্য কর্মকর্তারা। পরিবেশ প্রতিবেশ সবকিছুই আসলে অনুকূলে থাকতে হবে ডিম ছাড়ার জন্য। কিছু স্বল্প পরিসরে স্মল স্কেলে মাছ ডিম দিয়েছে এবং আমাদের যারা ডিম সংগ্রহকারীরা আছেন তারা ইতিমধ্যে কিছু কিছু ডিম সংগ্রহ করে আমাদের যে হ্যাচারি সমূহ আছে হ্যাচারিতে নিয়ে যাচ্ছেন। আগে থেকে সংগ্রহ করা ডিম থেকে পোনা তৈরির জন্য সরকারি ও বেসরকারি হ্যাচারি প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি প্রস্তুত ব্যক্তি মালিকানাধীন মিনি হ্যাচারি ও মাটির কুয়াও। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। জনতা ব্যাংক থেকে ঋণের নামে বেক্সিমকো গ্রুপের প্রায় 4,000 কোটি টাকা আত্মসাতের মামলার তদন্তে নথিপত্র সংগ্রহ করছে দুদক। সংস্থাটি জানায়, বেনামি প্রতিষ্ঠান খুলে ঋণ নেয়ার ঘটনায় সংশ্লিষ্ট নথি জব্দ করা হচ্ছে। এদিকে ফেনী 2 আসনের সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারীর আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমানের বিরুদ্ধে আর্থিক খাত থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। শুধু জনতা ব্যাংক থেকে ঋণের নামে 36,000 কোটি টাকা আত্মসাতের বিষয়টি খতিয়ে দেখছে সংস্থাটি। সম্প্রতি নামে বেনামে প্রতিষ্ঠান খুলে প্রায় 4,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমান ও জনতা ব্যাংকের তৎকালীন এমডি সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে 10টি মামলা করে দুদক। তদন্তের প্রয়োজনে নথিপত্র জব্দ সহ বিভিন্ন আইনি পদক্ষেপ নিচ্ছে সংস্থাটি। প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে বেক্সিমকো গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে আত্মসাৎ করে নিজেদের মধ্যে হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে মানি লন্ডারিং করেছেন। উক্ত মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে বিভিন্ন রেকর্ডপত্র জব্দ করে পর্যন্ত করার স্বার্থে পত্র প্রেরণ করা হয়েছে। এদিকে দুদকের আবেদনে ফেনী 2 আসনের সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারীর আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। মোহাম্মদ নিজামুদ্দিন হাজারী উনার সকল আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র মূল কপি জব্দ এবং সত্যায়িত ছায়ালিপি সরবরাহ করার জন্য বিজ্ঞ আদালত আদেশ দান করেছেন। 500 কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও 18 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 2024 সালের ডিসেম্বরে নিজামুদ্দিন হাজারীর বিরুদ্ধে মামলা করেছিল দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। স্ট্রং রুমে সুরক্ষিত রাখা ইভিএমই কারচুপি হতে পারে বলে নিজেই বৃহস্পতিবার রাতে স্ট্রং রুম পাহারায় বসেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে বুথ ফেরত সমীক্ষা নিয়েও তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন মমতা। তবে বিজেপি নেতাদের দাবি, হার জেনে এমন কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসও প্রায় বিজেপির সুরেই কথা বলছে। সুব্রত আচার্যের রিপোর্ট। সর্বভারতীয় গণমাধ্যমগুলোর সঙ্গে যৌথভাবে পরিচালিত বুথ ফেরত জরিপ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, মোটা অঙ্কের টাকার বিনিময়ে এমন সমীক্ষার ফল আনা হয়েছে, কিন্তু মানুষ তৃণমূলকেই ভোট দিয়েছেন। এ সময় মমতা কত আসন পাবেন সেটাও পরিষ্কার করেন। যদিও মমতার এমন দাবি নিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করেছেন। আর কংগ্রেস শীর্ষ নেতা অধীর চৌধুরীও ভবানীপুর কেন্দ্র নিয়ে বিস্ফোরক দাবি করেছেন। 226 ক্রস করবো 2026-এ। মানুষ যে বিপুলভাবে ভোট দিয়েছে, আমার তাদের প্রতি পুরো ভরসা, বিশ্বাস, আস্থা আছে। হিন্দু স্বার্থ রক্ষাকারী, বেকার যুবকদের স্বার্থ রক্ষাকারী
নারী সুরক্ষা প্রদানকারী নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি হতে চলেছে। সরকারের বিরুদ্ধে প্রবল ক্ষোভ মানুষের ছিল, সেই ক্ষোভ এই ভোটে আছড়ে পড়েছে, এখানে কোনো ভুল নেই। ভোট শেষ হওয়ার পর বিভিন্ন স্ট্রং রুমে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে যাওয়া হয়েছে। রাজ্যের ৭৮টি স্ট্রং রুমে রাখা হয়েছে নেতা নেত্রীদের ভাগ্যবন্দী হওয়া এই মেশিনগুলো। কিন্তু বৃহস্পতিবার রাতের দিকে ইভিএমে কারচুপি করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে কলকাতার একটি স্ট্রং রুমে তৃণমূল প্রতিনিধি দল প্রতিবাদ জানাতে যায়। স্ট্রং রুমের ভেতরে কিছু লোক ইভিএম মেশিনে কাজ করছেন। সিসিটিভিতে সেই ভিডিও দেখা যাওয়ায় তৃণমূলের প্রতিবাদ আরও তীব্র হয়। পরে রাতে ভবানীপুরের একটি স্ট্রং রুমে গিয়ে নিজেই পাহারায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও ভারতের নির্বাচন কমিশন স্ট্রং রুমে ইভিএমের কারচুপির যে অভিযোগ সেটা খারিজ করেছে। ৪ মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ করা হবে। রাজ্যটিতে ২৩ ও ২৯ এপ্রিল ২ দফায় ২৯৪ আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় উত্তর আমেরিকা বিএনপির 2 দিনব্যাপী কর্মশালা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের 22 অঙ্গরাজ্য ও কানাডার 5 প্রদেশ থেকে বিএনপির নেতারা অংশ নেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে উদ্বোধন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জর্জিয়া বিএনপির সভাপতি নাহিদুল খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মামুন শরীফ আমজাদের সঞ্চালনায় কর্মশালায় প্রবাসী ভোটার নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র এবং পোস্টাল ব্যালট ভোটিং নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেছেন, এ ধরনের কর্মশালা দলকে আরও সংগঠিত করবে। একই সঙ্গে প্রবাসী বিএনপির কার্যক্রম আরও শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেন বক্তারা। কুয়েতে প্রবাসী বাংলাদেশি নারীদের একটি সংগঠনের উদ্যোগে উদযাপিত হলো পহেলা বৈশাখ। ফাহাহিল এলাকার একটি পার্কে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবাসীদের এই আয়োজনে ছিল পান্তা ইলিশ, হরেক রকমের ভর্তা, ঐতিহ্যবাহী পিঠার সমাহার। পরিবার পরিজন নিয়ে যাওয়া প্রবাসী বাংলাদেশিরা মেতে ওঠেন আনন্দঘন এক উৎসবে। জানান, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের কৃষ্টি ঐতিহ্যকে পরিচিত করতে এই উদ্যোগ। অনুষ্ঠানে সংগঠন প্রতিষ্ঠাতা, পরিচালক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দেশে ফিরতে তর সইছে না সাকিব আল হাসানের। শীঘ্রই কথা বলবেন সাবেক সতীর্থ ও বর্তমান বিসিবি প্রধান তামিম ইকবালের সঙ্গে। এবছরই দেশে ফেরার লক্ষ্য সাবেক বিশ্বসেরার। ভারতে এক সংবাদ মাধ্যমে জানিয়েছেন সাকিব নিজেই। সাবেক অধিনায়ক এখনও আশায় আছেন দেশের মাটিতে লাল সবুজ জার্সি গায়ে দিয়েই ইতি টানবেন তার ক্যারিয়ারের। আইপিএল মুস্তাফিজ ইস্যুও ভালোভাবে সামলানো যেত বলেও এ সময় মন্তব্য করেছেন সাকিব। 2 দশকের ক্যারিয়ারে আছে অসংখ্য অর্জন। টেস্ট, ওয়ানডে আর টি-20 ক্রিকেটের 3 সংস্করণে একই সময়ে বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার হওয়ার অনন্য কীর্তি আজও শুধু তার দখলে। কিন্তু সাকিবের মাঠের সব অর্জন ফিকে হয়ে আসছে রাজনীতির জটিল মারপ্যাচে। 2024 সালের অগাস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই দেশান্তরী সাকিব। গেল 20 মাসে তার দেশে ফেরা নিয়ে আলোচনা হয়েছে অনেকবার। সবশেষ আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড সাকিবের দেশে ফেরা নিয়ে করে স্টান্টবাজি, কিন্তু এখন পর্যন্ত নেই কোনো অগ্রগতি। সম্প্রতি মুম্বাইয়ে এক সাক্ষাৎকারে সাকিব আবারও জানিয়েছেন দেশে ফেরার আকুতি। সাকিবের দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবাল এখন বোর্ডের দায়িত্বে। শিগগিরই তার সঙ্গে কথা হবে বলেও জানান সাকিব এবছরই ফিরতে চান দেশে। আমি আশাবাদী এবছরের শেষ নাগাদ সব ঠিক হয়ে যাবে। আপাতত ইতিবাচক কিছুর অপেক্ষায় আছি। একটা বিষয় নিশ্চিত, আমাকে বাংলাদেশে ফিরতেই হবে। প্রশ্ন একটাই, সেটা কত দ্রুত সম্ভব। আমি বিশ্বাস করি এবছরের শেষ নাগাদ ফিরতে পারবো। ঠিক কিভাবে কি হবে জানি না, তবে আমি আশাবাদী। তামিমের সঙ্গে আমার এ বিষয়ে কোনো কথা হয়নি। আগামী কয়েকদিনের মধ্যে আমাদের কথা হতে পারে এবং তখন আমরা সমাধান বের করার চেষ্টা করতে পারি। তবে ভবিষ্যতে কি হতে যাচ্ছে তা বলা আমার জন্য কঠিন। মোস্তাফিজ ইস্যুতে সম্প্রতি মুখোমুখি অবস্থানে চলে যায় বিসিসিআই ও বিসিবি। জল গড়ায় বহুদূর। বিশ্বকাপেও অংশ নেয়নি বাংলাদেশ। সাকিবের মতে পুরো বিষয়টি আরও ভালোভাবে সামলানো যেত। আইপিএল বিসিসিআই এর একটা ঘরোয়া টুর্নামেন্ট। তারা কাকে নেবে বা বাদ দেবে তা একান্তই তাদের বিষয়। তবে আমার মনে হয় মোস্তাফিজের বিষয়টা আরো ভালোভাবে সামলানো যেত, বিশেষ করে বিসিবি এবং ফ্র্যাঞ্চাইজির মধ্যে আলোচনার মাধ্যমে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এগুলো নতুন কিছু নয়। আমার নিজেরও এমন অভিজ্ঞতা আছে। বাংলাদেশ দলে ফেরার বিষয়টি নিজের নিয়ন্ত্রণে নেই স্বীকার করেছেন সাকিব। তবে এখনও তিনি আশায় বুক বেঁধে আছেন দেশে ফিরে আবারও গায়ে জড়াবেন লাল সবুজ জার্সি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।
গঠনতন্ত্র মেনে বিসিবি নির্বাচনে অংশ নেবেন তামিম ইকবাল। আপাতত পদত্যাগের ইচ্ছে নেই বলে জানিয়েছেন বোর্ড সভাপতি। 3 মে বোর্ড সভার পরই ঘোষণা হবে বিসিবি নির্বাচনের দিনক্ষণ। শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে বসতে যাচ্ছে অত্যাধুনিক শেড। বিদ্যুৎ খরচ কমাতে সোলার সিস্টেমের আওতায় আসতে যাচ্ছে গোটা স্টেডিয়াম। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে আলোচনা শেষে এমনটাই জানিয়েছেন বিসিবির সভাপতি তামিম ইকবাল। বর্তমান পরিস্থিতিতে শুধু সাকিব নয়, মাশরাফি, দুর্জয়রাও একই অবস্থায় আছেন বলে মনে করেন বিসিবি সভাপতি। তামিম ইকবালের ছোঁয়ায় ইতিবাচক পরিবর্তন ক্রিকেট বোর্ডে। রোদের মাঝে দর্শকদের খেলা দেখতে সুবিধায় বসানো হচ্ছে 27,000 স্কয়ার ফিটের শেড। গরমে বলেন ওরা প্রচন্ড পরিমাণ কষ্ট পায় রোদের জন্য, সো আমরা ভার্বালি সবাই এগ্রিড করে হয়েছি যেখানে আমরা একটা ক্যানোপি সেট আপ করে দিব প্রায় 27,000 স্কোয়ার ফিটের মতো। প্রত্যেকটা ছাদে আমরা সোলার সিস্টেমটা করে দিব। আমাদের মাননীয় মন্ত্রী আমিনুল ভাই বলেছেন যে এই সোলার সিস্টেমটা আসলে এনভায়রনমেন্টের জন্য ভালো হয়। দেশের ঘরোয়া ক্রিকেট উন্নয়নে তামিম ইকবালের আরেক মাস্টার স্ট্রোক। ইংল্যান্ডের কাউন্টি টুর্নামেন্টের আদলে এনসিএল চলাকালীন আরও একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা নিয়েছে বিসিবি। কাউন্টি ক্রিকেটে ফার্স্ট 11, সেকেন্ড 11 থাকে। ফর এক্সাম্পল মিডলসেক্স ফার্স্ট 11, মিডলসেক্স সেকেন্ড 11। এখন থেকে এই এনসিএল যখন শুরু হবে, চিটাগং উইল হ্যাভ 2 টিমস, ফার্স্ট 11, সেকেন্ড 11। সেকেন্ড 11-এ যে ম্যাচটাগুলো হবে এটা হবে 3-ডে ম্যাচগুলো। ইট ওয়ন্ট বি আ 4-ডে ম্যাচ, এটা হবে 3-ডে ম্যাচগুলো। গেল কদিন ধরে গুঞ্জন পদত্যাগ করতে পারেন তামিম ইকবাল। আসন্ন নির্বাচনে অংশ নিতে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি। তবে সাবেক অধিনায়ক উড়িয়ে দিলেন পদত্যাগের গুঞ্জন। নিয়ম মেনে বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার কথা আবারও জানালেন বোর্ড প্রধান। 3 তারিখে একটা বোর্ড মিটিং করে ইলেকশনের প্রসেস স্টার্ট করে দেওয়া। সো যদি ইলেকশনের প্রসেস স্টার্ট হয়ে যায়, নর্মালি 30 থেকে 45 দিনের মধ্যে ইলেকশন হয়ে যায়। ডিজাইনের কথা বলেছেন, এরকম কোনো কথা আমরা চিন্তা করিনি। তামিম ইকবাল সভাপতি হওয়ার পর থেকে নতুন করে আলোচনায় সাকিব আল হাসানের দেশে ফেরার বিষয়টি। সম্প্রতি গণমাধ্যমেও বক্তব্য দিয়েছেন টাইগার অলরাউন্ডার। তামিম অবশ্য শুধু সাকিব নয়, মাশরাফি, দুর্জয়দের অবস্থাও মনে করিয়ে দিলেন। বার্তা দিলেন সাকিবের দেশে ফেরা নিয়েও। আমাদের তরফ থেকে ক্রিকেটিং যেসব জিনিসে আমরা হেল্প করতে পারি, we're always there, we'll welcome them with open arms. টিভি রাইটস সহ বেশ কিছু ইস্যুতে বিসিবিতে শোনা যায় সিন্ডিকেটের গুঞ্জন। এসব বিষয়ে কঠোর অবস্থানে তামিম, শুধুমাত্র বিসিবির সুবিধাই দেখবেন বোর্ড প্রধান। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিসিবির 11 সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। রিটে বিসিবির অ্যাডহক কমিটির অবৈধ ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়া সহ 7 আইনজীবী রিট দায়ের করেন। গত 7 এপ্রিল বিসিবির 3 মাস মেয়াদে নতুন একটি 11 সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যেখানে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এটা একটা ন্যাচারাল জাস্টিসকে ভায়োলেশন করা হয়েছে, প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস ভায়োলেশন করা হয়েছে। কারণ নির্বাচিত কমিটি, একটা নির্বাচিত সরকার আর যেহেতু একটা বিধিবদ্ধ সংস্থা, সেইখানে এইরকম একটি নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করার আইনগত সাংবিধানিকভাবে এটা ন্যাচারাল জাস্টিসকে ভাঙা হয়েছে বা ভায়োলেশন করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়গুলোতে খেলাধুলার গুরুত্ব বাড়াতে আরও একটি বড় সিদ্ধান্ত নিল যুব ক্রীড়া মন্ত্রণালয়। 4র্থ শ্রেণী থেকে শুধু বাধ্যতামূলক নয়, অন্যান্য সাবজেক্টের মতো খেলাধুলা বিষয়ে পাশ না করলে শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হবেন না বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এদিকে অ্যাডহক কমিটি থাকা ক্রীড়া ফেডারেশনগুলোর অচল অবস্থা কাটাতে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। একজন ক্রীড়াবিদই বোঝেন ক্রীড়ার গুরুত্ব কতটুকু। দেশের খেলাধুলার ক্যাপ্টেন আমিনুল হক তেমনই একজন। কঠিন চ্যালেঞ্জ, তারপরেও একের পর এক দারুণ সিদ্ধান্ত। দায়িত্ব পাওয়ার 2 মাসে কখনো পরিত্যক্ত মাঠ, কখনো জেলা বিভাগের স্টেডিয়াম পরিদর্শন, ক্রীড়া কার্ড বিতরণ, এক যুগান্তকারী সিদ্ধান্ত। ছোট ছোট ডিসিপ্লিন নিয়েও সিরিয়াস ক্রীড়া অভিভাবক এদিন হাজির হন অনূর্ধ্ব 10 হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধনে। ক্রীড়া বান্ধব পরিবেশ তৈরি করতে চাই। ক্রীড়া প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে তাকে ছুঁয়ে দেখার সুযোগটা হাতছাড়া করেননি খুদে হ্যান্ডবল খেলোয়াড়রা। শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে সর্বোচ্চ চেষ্টা করছেন আমিনুল হক। কদিন আগে প্রাথমিক বিদ্যালয়গুলোতে 4র্থ শ্রেণী থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার কথা বলেছেন। এবার জানালেন আরও একটি সিদ্ধান্তের কথা। খেলাধুলাকে 4র্থ শ্রেণী থেকে যখন বাধ্যতামূলক করা হবে, এটি শুধু কোনো অপশনাল কোনো সাবজেক্ট না, এখানে পাস ফেল এবং উত্তীর্ণ হতে হবে পরীক্ষায়। কারণ
আপনি যখন পরীক্ষার হলে পরীক্ষা দিবেন, পাশাপাশি খেলার মাঠে এসেও খেলাধুলার মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরীক্ষায় পাশ করতে হবে। দায়িত্ব নেওয়ার পর বিশ্রামের খুব একটা সুযোগ নেই আমিনুলের। একই দিনে রাগবি খেলার উদ্বোধনেও অংশ নেন প্রতিমন্ত্রী। দেশের কম পরিচিত হলেও এই খেলাকেও এগিয়ে নিতে চান তিনি। এছাড়া দীর্ঘদিন ধরে অ্যাডহক কমিটির অধীনে থাকা ফেডারেশনগুলোর অচল অবস্থা কাটাতে দ্রুতই ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী। আমরা সকল খেলাকে আমরা সমান দৃষ্টিতে দেখতে চাই। আপনারা জানেন যে আমাদের ইতিমধ্যে বাংলাদেশের প্রায় আমাদের 51টি ফেডারেশন রয়েছে। এর ভিতরে হয়তোবা বেশ কিছু ফেডারেশন এখন পর্যন্ত অ্যাক্টিভ না, তাদের হয়তোবা কোনো কার্যকারিতা নাই বা তাদের কর্ম পরিকল্পনা নাই, তারা আবার চেষ্টা করছেন। বাট যারা অ্যাক্টিভ রয়েছেন তাদেরকে আমরা সমানভাবে এগিয়ে নিয়ে যেতে চাই। তবে এই ফেডারেশনগুলোর নির্বাচন বেশ চ্যালেঞ্জই ফেলবে ক্রীড়া মন্ত্রণালয়কে। এছাড়া জেলা বিভাগ ক্রীড়া সংস্থার নির্বাচন নিয়েও জটিল পরিস্থিতির সম্মুখীন মন্ত্রণালয়। স্থানীয় ক্রীড়া সংস্থায় এখনো গঠিত হয়নি অ্যাডহক কমিটি। বিসিবি নির্বাচনের বাকি 1 মাসের কিছু বেশি। তার আগে স্থানীয় ক্রীড়া সংস্থার নির্বাচন দিতে হবে ক্রীড়া মন্ত্রণালয়কে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এই ছিল প্রবাসী সময়। সঙ্গে থাকুন সময়।